এই দেশটা কিন্তু বহু সুতোয় গাঁথা। মোদী শাহ তো আমাদের মুখ আমরা দেখতে পাচ্ছি, তারও পেছনে কি কোন শক্তি আছে? যে একদিনে আছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আর অন্যদিকে আছেন এলওপি, মানে বিরোধী দলনেতা। কেন এলওপি আদালতে যাচ্ছেন? তো এটা এইটা এইটা একটা ফাঁক আছে, এই যুক্তিটা একটা ফাঁক আছে শাসকদের। কেননা আরেকটি চিঠির কথা আমি জানি, সেই চিঠিটা যেটা প্রিয়াঙ্কা আজকে বলেননি, সেই চিঠিটা হচ্ছে कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। हम आज यहाँ ये बहस क्यों कर रहे हैं? हमारा राष्ट्रगीत है, इस पर क्या बहस हो सकती है? हम ये बहस यहाँ आज दो वजहों से कर रहे हैं। पहला कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। और दूसरी वजह ये है, ये मकसद है, पुरानी मकसद इनकी अध्यक्ष महोदय, कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी, जिन्होंने देश के लिए बड़ी बड़ी कुर्बानियां दी, उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है। देश का ध्यान फिर से जनता के ज्वलंत मुद्दों से भटकाना चाहती है। यही एक मकसद है आपका। The discussion is about the stealing of votes. The discussion is about the SIR, and I am framing my discussion about votes. Yes. And what is happening here is patently unfair. I am not being allowed to speak. I am being disturbed, and I put my protest here. I have done absolutely nothing wrong. I am talking about the subject. In order to capture the vote, you have to capture institutions. I am saying that institutions of India are captured, and I will come to the point, which is Election Commission is captured. নমস্কার, আবার ফিরে এলাম আমাদের এই খোলা আড্ডায় গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সংসদে এই শীতকালীন অধিবেশনে, স্বল্প সময়ের যে অধিবেশন হচ্ছে তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই আলোচনায় এর মধ্যেই সামনে এসেছে, এবং এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা এবং আরো কয়েকজন, তার মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াঙ্কা গান্ধী। এবং এই আলোচনার বিষয়বস্তু নিয়ে এবং তার বিশ্লেষণ নিয়ে আজকে আমরা প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হয়েছি। গৌতম দা, আপনাকে প্রথমেই আজকের এই অনুষ্ঠানে সমস্ত দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত। আমরা সংসদে গত কয়েকদিন ধরে আমরা সংসদে যে আলোচনা দেখলাম তার মধ্যে ভোট নিয়ে, ভোটের সংস্কার নিয়ে, ব্যবস্থা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছেও বোধহয় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। তো এই বিষয়টিকে আমরা পরবর্তী ধরে যদি আমরা আলোচনাটা শুরু করি, যে এই বিষয়টি নিয়ে কি আপনার বিশ্লেষণ কি, এবং তারপরে আমরা যদি বন্দে মাতরম প্রসঙ্গে আসি, বন্দে মাতরম গান প্রসঙ্গে আসি, তাহলে আমার মনে হয় সেটা বোধহয় দর্শকের বুঝতে সুবিধা হবে। তো আপনি প্রথমেই যদি এই ভোটের বিষয়টা, ভোট নিয়ে যা এখন সারা দেশে যখন আলোচ্য বিষয়, সব থেকে এই মুহূর্তে আলোচনা চলছে, সেই বিষয়টি নিয়ে আপনি শুরু করেন। যে ভোটের বিষয় নিয়ে ইনফ্যাক্ট শাসক দলের তো সেরকম ধরনের কোনো কথা থাকার কথাও নয় এবং কথা নেইও, কারণ শাসক দল ভোট পরিচালনা করছে এমন ভাবে যে মনে হচ্ছে যেন তারাই দেশের একমাত্র শাসক এবং তারা যা বলবে সেটাই হবে। কেন এটা মনে হচ্ছে? বিশেষ করে বিপক্ষ দলের সবারই এই কথাটাই মনে হচ্ছে। ইলেকশন কমিশনের, নির্বাচন কমিশনের যে চাল চলন দেখে, যেভাবে তারা এগোচ্ছে, যেভাবে তারা ভোট পরিচালনা করছে, একাধিকভাবে যেভাবে এসআইআর করেছে, সমস্ত দিক থেকে এটা মনে হয়েছে বারবার। এবং তারও আগে কি হয়েছে, নির্বাচন কমিশনার যেভাবে নিযুক্ত হয়েছেন সেটাও, এই সমস্তগুলো কিন্তু একটা সুতোয় গাঁথা আছে, একই সূত্রে গ্রন্থিত। এক সুতোয় গাঁথা বলতে গেলে রাহুল গান্ধী প্রথমে এই এক সুতোয় গাঁথার কথাটাই বলেছেন অন্যভাবে। তিনি বলেছেন এই দেশটা কিন্তু বহু সুতোয় গাঁথা, একটা সুতোয় নয়। এই বহু সুতো দিয়ে গাঁথা বলেই আমাদের দেশের এই যে তাঁত বস্ত্র, তার মধ্যে একটা সুতো আরেকটা সুতোকে জড়িয়ে ধরে থাকে। দ্যাট ইজ কল্ড দ্য ফ্যাব্রিক। এটা হচ্ছে ভারতের যে মূল যে বহুত্ববাদ, তাকে ধরে রাখা।
বহুত্ববাদ। সেই প্রসঙ্গে তিনি গান্ধীজির কথা এনেছিলেন যে খাদি তিনি পছন্দ করেছেন কেন, যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবো একটা সুতোর সঙ্গে আরেকটা সুতো কিভাবে জড়িয়ে আছে। কাঞ্জিভারমে কিরকম লাল সুতোর সঙ্গে নীল, তার সঙ্গে সোনালী সুতো কিভাবে জড়িয়ে আছে, প্রত্যেকটা মূল্যবান। সামগ্রিকভাবে প্রত্যেকটা আলাদা করে মূল্যবান ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে সবাই মিলে যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, সেটা হচ্ছে ভারত। এই ভারতকে কোন সুতোয় গাঁথা হয়েছে? রাহুল গান্ধী কার্যত এবারে বিপক্ষ দলের, প্রতিপক্ষ দলে, যেটা প্রতিপক্ষ নেতা বলেন, যেটা আমাদের স্পিকার বলেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি যেভাবে শুরু করেছেন সেই শুরুটা খানিকটা আমরা ধরতে পারি ডিসার্টেশনের মতন, মানে এই গবেষণার গ্রন্থে যে রিসার্চ ওয়ার্কের মতন শুরু করেছেন। সেটা অনেকেই মনে করবে এটা তো পার্লামেন্টে এই ধরনের কোনো ধরনের ভাষণ টাষণ হয় না, সেখানে চিৎকার চেঁচামেচি হবে, হই হল্লা হবে, এ ওর নামে গালিগালাজ করবে। সেটা মোটেই ছিল না। এবং এই ধরনের কথা শুনতে খুব অস্বস্তি বোধ করে শাসক দলের লোকেরা, কারণ শাসক দলের বেশিরভাগ, আমি সবারই ক্ষেত্রে বলছি না, তার মধ্যে অনেক মূল্যবান লোক আছেন, বিদগ্ধ লোক থাকতে পারেন, কিন্তু তারা কেউই মুখ খুলতে পারেন না বা মুখ খুলতে ভরসা পান না, ভয় পান। এমন ভাবে তাদের ধরে বেঁধে রাখা হয়েছে, এমনই ভাবে তারা আছেন যে তাদের মুখ খোলার মনে হয় কোনো উপায় নেই, অথবা মুখ খুলে তারা যেটা বলতে চান ঠিক মোদিজি বা অমিত শাহজি যেটা তাদের বলান তারা সেটা বলেন, এটা মনে হয়। এটা ঠিক কি না আমরা জানি না, কারণ তারা কি বলবেন এই কথাটা কিন্তু রাহুল গান্ধী মুখ ফুটে বলছেন, সবার সামনে বলেন, বারবার বলেন। এবং কিভাবে হচ্ছে, এর মূলে কে? তাহলে রাহুল গান্ধীর কথাটা কেন এই জন্য আসছে ভোটের ক্ষেত্রে, এর পেছনে কে? মোদী শাহ তো আমাদের মুখ, আমরা দেখতে পাচ্ছি, তারও পেছনে কি কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি আছে যা সমস্ত জিনিসটাকে পরিচালনা করছে? এইটাকে বারবার রাহুল গান্ধী যখন টেনে ধরেন তখন ভীষণ অস্বস্তিতে এবং ক্ষোভে ফেটে পড়ে শাসক দলের সমস্ত কর্মী, সমর্থক, নেতা, সবাই, মন্ত্রীরা সবাই। কারণ তার পেছনে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস, এই কথাটা উনি বলেন। তা আরএসএস টা কি আমরা জানি, একটা নন রেকগনাইজড সংগঠন, সারা বিশ্বের মধ্যে নাকি সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা, বলেছেন প্রধানমন্ত্রী নিজে লালকেল্লা থেকে, এমন একটা স্বেচ্ছাসেবী সংস্থা যার কোনো রেজিস্ট্রেশন নেই, এমনই একটা সংস্থা, কিন্তু কোনো অডিট হয় না, যার কোনো অডিটও হয় কোনো অডিট হয় না, এবং তার টাকা কোথা থেকে আসে, কিভাবে খরচ হয় কেউ জানে না। এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত আছে যে সমস্ত দলেরা, তাদের ক্ষেত্রে হয়, কিন্তু তারা স্বীকার করে না তারা আরএসএস এর সঙ্গে সম্পৃক্ত, তারাও করে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এই আরএসএস যে শক্তি, এমন একটা শক্তি, অদৃশ্য শক্তি, তারা কি করতে চেয়েছে? তারা মূলত চেয়েছিল, আমরা সবাই জানি, নতুন কথা নয়, যে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল সবাই। এবং হিন্দু মহাসভা ছিল আরএসএস এর, যে আরো আগে আমরা হিন্দু মহাসভা যদি সাভারকারের কথা বলতে কি, এবং সাভারকারের পরে মূলত গোলওয়ালকার সেটাকে একটা, মানে যাকে বলা হয় একটা একটা খুব মানে অর্গানাইজড ভাবে সংগঠিত একটা রূপ দেয়। সংগঠিত শক্তি করে, শুধু তাই নয়, একটা তার মধ্যে একটা সশস্ত্র মানে দল তৈরি করতে চেয়েছিলেন। সেইটা ব্রিটিশদের সময় গোয়েন্দারা তার অনেক কিছু প্রমাণ পেয়ে গেল, তারপরে বন্ধ করে দেওয়া হলো, তিনি বন্ধ হতে বাধ্য হলেন। এটা গোলওয়ালকারের জীবনী যেটা আছে ডিএন ঝায়ের, পড়লেই পরিষ্কার বোঝা যাবে কিভাবে বন্ধ করতে তিনি বাধ্য হয়েছিলেন, কেন হয়েছিলেন। তারপরের ঘটনাও আমরা জানি সবই। এই আরএসএস চেয়েছিল, এবং যেটা নেহরু, গান্ধী, এমনকি প্যাটেল, তারাও চাননি, তারা কেউই চাননি। এটা আমরা জানি যে প্যাটেলের খানিকটা হয়তো নরম মনোভাব ছিল, কিন্তু কখনো তিনি চাননি যে আরএসএস এসে সমস্ত কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, এটা তিনি কখনো চাননি, তিনি ভাবতেও পারেননি। যার জন্য আরএসএস কে ব্যান করে নিষিদ্ধ করা হয়েছিল গান্ধী হত্যার পর। তারা বলেছিল, ব্যান করা হয়েছে, অনেকবার ব্যান করা হয়েছে আরএসএস কে, অনেকবার আরএসএস কে ব্যান করা হয়েছে, কিন্তু আরএসএস নাথুরাম গোডসে, যিনি গান্ধীর হত্যাকারী, তার সঙ্গে সম্পর্ক রাখেনি, বলেছে ওদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। সত্যি কথা বলতে এটা ঠিকই, কারণ যেটা একটা নন রেকগনাইজড একটা যদি সংস্থা হয়, তার তো কোনো তার খাতাপত্র থাকবে না,
তাতে তো কোনো থাকবে না কে তার সদস্য কে তার সদস্য নয়। সত্যি কথাই বলতে এটাও আছে খুব পরিষ্কার ভাবে, ডিএন ঝায়ের বইয়েতে আছে, উনি লিখেছেন যে নাথুরাম গোডসে আরেকটি সংস্থা তৈরি করেছিলেন, সেটা একটা মানে হাইব্রিড সংস্থা ছিল মহাসংঘ হিন্দু মহাসভার সঙ্গে এই আরএসএস এর একটা একটা করে একটা সংগঠন তৈরি হয়েছিল, সেখানে নাথুরাম গোডসে সেইটাই পরিচালনা করতেন এবং সেখানে এই সমস্ত কাজকর্মগুলো এই কিভাবে কাকে কিভাবে আগ্নেয়াস্ত্রের সমস্ত পরীক্ষা করতে হবে, কিভাবে তাদের ট্রেনিং দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, এই সমস্ত বিভিন্ন বিষয়। এটা রাহুল গান্ধী বলছেন যে এর পেছনে মূলত আছে যে আরএসএস এর শক্তি। তারা কি করতে চেয়েছে, তারা সমস্ত ভারতটাকে, ভারতের যত ইনস্টিটিউশন, যত গণতান্ত্রিক শুধু নয় বাকি এমনকি শিক্ষামূলক সমস্ত প্রতিষ্ঠানকে তারা নিজের আয়ত্তে আনতে চেয়েছে, এবং আয়ত্তে আনতে চেয়েছে না, আয়ত্তে আনতে সফল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি হবেন তার কোনো সায়েন্টিফিক টেম্পারের দরকার নেই, তার কোনো বিজ্ঞান মনস্কতার দরকার নেই, তিনি শুধু আরএসএস এর প্রতি তিনি যদি একেবারে যাকে বলে শরণাগত হন তাহলে তিনি হতে পারবেন। তাকে শুধু গোমূত্র এবং গোবর নিয়ে যদি গবেষণার ফান্ডিং বেশি করে গবেষণা হয় তাতে কিন্তু এই প্রচুর, আমি এবং জানি এবং এখন প্রচুর প্রচুর লেখা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা তুমি লক্ষ্য করে যদি দেখো, স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে বিজ্ঞানসম্মত ফিজিক্সের বা কেমিস্ট্রি যা যা উন্নততর গবেষণা যারা করছিল ফেলোশিপ, তারা টাকা পাচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে না, 3 মাস 4 মাস দেওয়া হচ্ছে না তাদের টাকা, এবং কবে দেওয়া হবে তা তারাও জানে না। এটা সমস্ত কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রক তারা কবে পাঠাবে, আদৌ পাঠাবে কিনা, নোবডি নোজ, কেউ কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু কি হচ্ছে সেখানে, এই যে প্রাচীন যে মধ্যযুগীয় ধ্যান ধারণা সেগুলোকে চালানো হচ্ছে, মনে করা হচ্ছে সেই অতীতটাকে আঁকড়ে ধরে মধ্যযুগে ফিরে যাওয়াটাই হচ্ছে এদের মূল কাজ। তার কারণ কি, তার কারণ হচ্ছে মধ্যযুগকে ফিরে আনা হলে শাসকদের খুব সুবিধা হয়, তখন লেখাপড়ার মান দরকার হয় না, চাকরির দরকার হয় না, তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দরকার হয় না, তখন শাসক যা মনে করে সেটাই করতে পারে। এবারে আমি ফিরে আসি নির্বাচনের দিকে, যেটা রাহুল বলেছেন। রাহুল গান্ধী বলেছেন যে বিশেষ করে নির্বাচন কমিশনকে পুরোপুরি বিজেপির হাতে ক্রীড়নক হতে হয়েছে, বিজেপি তাকে নিজের ইচ্ছে মতো চালাবে বলে এই নির্বাচন কমিশনটাকে খাড়া করেছে। এখন এটা শুরু হয়েছে মূলত নির্বাচন কমিশনারের নিযুক্তি দিয়ে। নির্বাচন কমিশনের নিযুক্তি আগে তো থাকতেন সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতেন, আমরা জানি প্রধান বিচারপতি থাকতেন, এখন তিনি নেই। তাহলে একদিকে আছেন, রাহুল বলছেন সেটা সংসদে বলছেন যে একদিনে আছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্যদিকে আছেন এলওপি মানে বিরোধী দলনেতা। তো তিনি যা বলবেন সেটা তো খারিজ হয়ে যাবে, দুজন যা বলবেন সেটাই থাকবে। এবং সেই অনুযায়ী খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে আপনারা এখন প্রধান বিচারপতিকেও বিশ্বাস করেন না, সিজিআই কেও বিশ্বাস করেন না, না তাকেও বিশ্বাস করেন না। বিশ্বাস করার দরকার নেই, কারণ তারা যদি মনে করেন আমরা এভাবেই চালাবো এবং সেভাবে চালিয়ে যদি তারা চালাতে, সত্যি কথা পুরো নিয়োগ প্রক্রিয়াটা তারা কুক্ষিগত করে ফেললো, এই কুক্ষিগত করে ফেলেছে। হ্যাঁ, এটা 1 নম্বর নির্বাচন। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছেন তিনি যে গিলটি যে ব্যাপারটা, যে তাকে যে ইমিউনিটি দেওয়া, ইমিউনিটি, এই যে ইমিউনিটি দেওয়াটা, যে যতদিন তিনি চাকরি করবেন ততদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করা যাবে না, তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, ফৌজদারি মামলা হবে না, তিনি যা ইচ্ছে তাই করবেন। আসলে কিন্তু যা ইচ্ছে করেন না, তিনি তো কারোর নির্দেশ মতন কাজ করেন। এটা রাহুল বলছেন, রাহুল বলছেন বিজেপি বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেন তিনি সেটা করছেন। এটা হচ্ছে রাহুলের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতার এটা অভিযোগ, সরাসরি অভিযোগ। এই যে অভিযোগটা তিনি করছেন এটা খুব মারাত্মক অভিযোগ। এটা যদি নির্বাচন কমিশনার উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা তার ইচ্ছা, কারণ সেটাও একটা সাংবিধানিক পদ, কাজেই তিনি নাও দিতে পারেন। কিন্তু এটা যদি শাসক দল কোনো উত্তর না দেয় তাহলে বুঝতে হবে তারা এটা গিলে ফেলবে অভিযোগটা, আর যদি উত্তর দেয় তাহলে দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করে দেখতে হবে কি অ্যাঙ্গেলে তারা দিচ্ছে। এমন ভাবে যদি তারা দেয় যে সমস্তটাকে তারা মনে করে বুঝিয়ে দেয় যে না এটা সমস্ত খুব সুচারুভাবে হচ্ছে,
তাহলে কিন্তু লোকে বুঝে যাবে এর মধ্যে ফাঁকটা কোথায়, ফাঁকিটা কোথায়। সেটা আমরা অপেক্ষা করব, দেবেন কিনা। প্রধানত আমরা দুটো প্রশ্ন রাহুলের বললাম। একটা হুম হচ্ছে যে সিজিআই কে তারা বিশ্বাস করে না বলে নিয়োগ কমিটি থেকে সরিয়ে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে তাকে হুম ইমিউনিটি দেওয়া নির্বাচন কমিশনারকে। হুম তৃতীয় আর একটি গুরুত্বপূর্ণ তিনি প্রশ্ন করেছেন। এই তিনটে প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে, সেটাও যদি আপনি একটু বিশ্লেষণ করেন, সেটা হচ্ছে যে হুম এই সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হচ্ছে কেন? হুম এই নিয়ম করে হুম, দেওয়া হলো যে 45 দিনের হ্যাঁ পরে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হবে। এই 3 নম্বর, হ্যাঁ। এই প্রশ্নটাও তিনি করেছেন। এই মূলত রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন নির্বাচনী সংস্কার কিভাবে করতে হবে। নির্বাচনী সংস্কারের প্রশ্নে তিনি এই কথাগুলো প্রথম বলেছেন, সিসিটিভি ফুটেজ নষ্ট করা চলবে না। আর তারও আগে বলেছেন যে মেশিন রিডেবল ভোটার লিস্ট, এটা তো দাবি মেশিন করেছেন রিডেবল তিনি যে 1 মাস আগে দাবি তাকে মেশিন রিডেবল প্রত্যেকটা তাকে বিরোধী দিতে দলকে হবে। দিতে এইটা হবে। নির্বাচনী সংস্কার প্রশ্নে বলছেন এইভাবে সংস্কারের প্রশ্ন। নির্বাচনী সংস্কারটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত। আরেকটা বলেছেন যে অ্যাক্সেস টু দি ইভিএম, এটা থাকতে হবে। ইভিএমটা কিভাবে চলছে, তার যে ভেতরে কাঠামোটা কি, কিভাবে চালানো হচ্ছে, তার ভেতরের মেশিনটা কি, কিভাবে চলে, কার নির্দেশে চলে, ইনফ্যাক্ট এইটা এটা মনে হচ্ছে কোনোদিন নাকি কোনো বিরোধীকে দেখানো হয়নি। কোনোদিন কোনো বিরোধীকে দেখানো হয়নি। এবং যেটা তুমি প্রথমেই বললে, এই আইনটা বদলাতে হবে। কোন আইনটা? যে নির্বাচন কমিশনার যাই করবেন সেটাই মেনে নিতে হবে, তার বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ দায়ের করা যাবে না, কোনো রকমের আদালতে যাওয়া যাবে না, এইটা চলবে না। তবে তিনি এটাও জানেন যে এটা এই সরকার করবে না, এটা জানেন। সেই জন্য তিনি অত্যন্ত জোরের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে, আমি বলতে পারছি না যে এই কনফিডেন্স তিনি কোথা থেকে পান, কিন্তু এই কনফিডেন্স তার আছে। এই কনফিডেন্স কোথা থেকে পান সেই কথাটা কিন্তু উত্তরটা আমি প্রিয়াঙ্কার মধ্যে একটা পেয়েছি, ওর নিজের বোনের আমরা কাছে। বোধহয় এটা বোধহয় পরে এই বিশ্লেষণটা আরো খুব আকর্ষণীয় হয়ে উঠবে, পরে করব, আলোচনাটা যদি হ্যাঁ আমরা পরে এইটা কি করে তিনি পান এবং এটা এতে চলে আসে। হ্যাঁ হ্যাঁ। না, ওই কনফিডেন্সের কথাটায় হ্যাঁ যেটা বলছেন যে উনি বলছেন যে আমরা যখন আসব তখন এই আইন থাকবে না, আমরা এই আইন উঠিয়ে দেব। এই যে কথাটা বলছেন, এইটা খুব সাংঘাতিক একটা কথা। এই কথাটার মধ্যে একটা কনফিডেন্স তো আছে, যেখানে বিহার, এটা তো সত্যি কথা, বিহার নির্বাচন হেরে গিয়েছে, কংগ্রেস সেখানে দাঁড়াতে পারেনি, আমরা জানি সবাই। সামনে পশ্চিমবঙ্গ আছে, সেখানেও কংগ্রেস কোথাও কিছু বিশেষ নেই, তবুও তিনি কিসের বেসিসে বলছেন? বেসিসটা হচ্ছে এটা, কিন্তু তিনি কংগ্রেসের শুধু বেসিস বলছেন না, এটা মনে রাখতে হবে। তিনি বলছেন সমস্ত বিরোধী দলের নিয়ে যে ইন্ডিয়া বলে যে বিরোধী দলের সবাই মিলে যে সম্মিলিত যে শক্তি, সেই শক্তির কথা তিনি বলছেন। শাসকের বিরুদ্ধে যে শক্তি, গণতান্ত্রিক শক্তি ভারতবর্ষে বরাবর থেকেছে, সেটা যে এখনো পর্যন্ত জায়মান, সেটা যে আছে, বেঁচে আছে, এই কথাটা বারবার প্রমাণ করতে চাইছেন রাহুল গান্ধী। এবারে কিন্তু রাহুল আমি গান্ধী আপনাকে যখন, আরেকটা একটু ব্যাখ্যা করতে অনুরোধ করব। সেটা হচ্ছে যে হ্যাঁ রাহুল গান্ধী একটা খুব শেষে খুব বড় কথা বলেছেন। সেটা হচ্ছে যারা এই ভোট চুরি, এর চেয়ে বড় কিছু হতে পারে না। এবং হুম, এটা তিনি মনে করেন এটা একদম রাষ্ট্রদ্রোহিতা, তিনি দেশ বিরোধী কাজ রাষ্ট্রদ্রোহিতা। করেন। আচ্ছা, এই যে এইটা যদি আপনি একটু তিনি ব্যাখ্যা করেন। তিনি প্রথমেই ওইটা ভোট চুরি সম্পর্কে বলতে গিয়েই রাহুল গান্ধীর বক্তব্য ছিল ওই ব্রাজিলিয়ান মডেলের 22 বার 22 জায়গায় ভোটে, নাম থাকা। 22 জায়গায় হরিয়ানায় নাম থাকাটা, এবং তাই নিয়ে ছবি টবি দেখানোতে আমাদের অধ্যক্ষ মানে স্পিকার তিনি আপত্তি করলেন। আপত্তি করলে উনি বললেন যে, রাহুল বললেন হ্যাঁ এটা আমিও মনে করি, দেখাবার দরকার নেই। কিন্তু এটা থেকে এইটা বোঝা যাচ্ছে যে ভোট চুরিটা কিভাবে হয়েছে, দিনের পর দিন হয়েছে, কেন হয়েছে, কারণ শাসক নিজে এইভাবে ক্ষমতায় থেকেছে, হরিয়ানায় থেকেছে, আমাদের মহারাষ্ট্রে মহারাষ্ট্র থেকেছে, এমনকি বিহারও থেকেছে, এটা বলেছেন। এবং মধ্যপ্রদেশের কথা এই বলেছেন যে এগুলো, হ্যাঁ হ্যাঁ। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের কথা বলেছেন। কিন্তু একটা কথা মানে এর মধ্যে তিনি বলেছেন যে তিনি অনেকেই বারবার বলছেন যে, অনেকে বলে, বিরোধীরা বলেছে কেন আদালতে যাচ্ছেন না, কেন এলওপি আদালতে যাচ্ছেন। তো এটা এইটা এইটা একটা ফাঁক আছে, এই যুক্তিটা একটা ফাঁক আছে শাসকদের। কেননা তিনি এই যে কথাটা বললেন সংসদে, তা আমি তো সব প্রমাণ দিয়েছি, যদি প্রমাণগুলো ভুল হয় তাহলে তার বিরুদ্ধেই মামলা করা উচিত।
রাহুলের বিরুদ্ধেই মামলা করা উচিত ইলেকশন কমিশনের, কিংবা অথবা যেটা অন্য আমাদের যারা এর আগে যারা ছিলেন নির্বাচন কমিশনার তারা যেটা বলেছেন সেই কথাটা করা উচিত, কি নির্বাচন কমিশনের নিজেরই একটা তদন্ত কমিটি গড়ে এটা তদন্ত করা উচিত, দেখা উচিত যে কিভাবে হলো এটা। এবং উনি না, এটা নির্বাচন বলেছেন। কমিশন তো রাহুলকে হুমকি দিয়েছিল 7 দিনের মধ্যে তারা হুম, যদি তিনি ক্ষমা স্বীকার না করেন। তো সেই 7 দিন অবশ্যই তাহলে অনেক অনেক দিন আগেই কেটে গেছে, কিন্তু রাহুল গান্ধীও ক্ষমা স্বীকার করেননি, নির্বাচন কমিশনও তারপরে আর কোনো এটা নিয়ে কথা বলেন। না, তবে নির্বাচন কমিশনের এই চুপ করে থাকার পেছনে আরো একটা কারণ ছিল, কারণ তারপরেই অনুরাগ ঠাকুর আবার কিছু বিভিন্ন ধরনের এইরকম ফেক আইডি ফেক দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে রাহুল গান্ধী মিথ্যে কথা বলেছেন। তখন কিন্তু তার পক্ষে একটু শাকের করাত হয়ে গেল। অনুরাগ ঠাকুরকে তিনি একই কি করে ব্র্যাকেটে ফেলেন, খুব মুশকিল। কিছু কথা বলে দিলে এই জন্য মুশকিল হয়, হয় খুব তাকে হতে হবে একনিষ্ঠ এবং সত্যের পূজারী এবং যা বলবো সেটাই ঠিক আমি করতে পারবো এই ধরনের একটা সততা তার রাখতে হবে। সেটা যদি না থাকে তাহলে তিনি তার বলাটা অর্থহীন হয়ে যায়। এই প্রসঙ্গে আমি তোমাকে একটা প্রসঙ্গান্তরে না হলেও এই প্রাসঙ্গিক ভাবে আমি একটা কথা বলি। এটা বিধান রায় সম্পর্কে বিধান রায়ের যে চিঠিপত্র বিভিন্ন বেরিয়েছিল তাতে তার সেক্রেটারি বলেছিলেন, একটা জায়গায় লিখেছিলেন যে আমাদের যে প্রথম আমাদের চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন আমাদের দেশের ভারতের প্রথম, তিনি কিন্তু ছিলেন আমাদের চিফ সেক্রেটারি টু চিফ মিনিস্টার প্রীতান চন্দ্র রায়। তিনি ছিলেন আমাদের চিফ সেক্রেটারি এখানকার। তাকে রেকমেন্ড করেছিলেন বিধান রায় জওহরলালের কাছে। জওহরলাল বলছিলেন এমন একজনকে চাই নির্বাচন কমিশনার যে খুব এইরকম খাঁটি হবে, সৎ হবে, ভালোভাবে অত্যন্ত দক্ষ হবে। তখন এক কথায় বিধান রায় বলেছেন তাহলে আমার চিফ সেক্রেটারি তোমার কাছে এই সুকুমার সেন। এই সুকুমার সেন সম্পর্কে অন্যান্য আমলারা বলেছেন লিখিতভাবে যে সুকুমার সেনের সঙ্গে বিধান রায়ের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল, কিন্তু সুকুমার সেন মুখ্যমন্ত্রী যাই বলবেন সেই লাইনটাই ফলো করবেন এরকম মোটেই মানুষ ছিলেন না। তার নিজস্ব যে মত সেটা তিনি সমস্ত অনেক সময় বহু সময়ে সেইটাই তিনি জারি রাখতেন এবং সেটা করতেন। এই ধরনের মানুষ তো আজকাল নেই। এবং সবচেয়ে বড় কথা, এই যে মানুষটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেও থাকতে পারে, তাকে যে আবার সেই মুখ্যমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনার দেশের নির্বাচন কমিশনার হিসেবে রেকমেন্ড করেন, এটাও নেই। কাজে সেই মুখ্যমন্ত্রীও নেই, সেই নির্বাচন কমিশনারও নেই। এখন সবটাই হচ্ছে জো হুজুরের দল, জো হুজুর। তো এইটাই রাহুল গান্ধী বারবার বলবার চেষ্টা করছেন, এই জৌ হুজুররাই চালাচ্ছে। প্রধানমন্ত্রী যা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন সেভাবে নির্বাচন কমিশন তাদের কাজ চালাচ্ছে। এবং যার জন্যে এই যে রাষ্ট্রদ্রোহিতার কথাটা এলো এই জন্যে যে ভোট চুরি মানে হচ্ছে গণতন্ত্রকে চুরি করে নেওয়া। আর গণতন্ত্র মানে কি? দেশের আত্মা, আমাদের দেশের যে সোল, আমাদের দেশের যে আত্মা, সে তো গণতন্ত্র। এই গণতন্ত্রই তো বহুত্ববাদকে ধরে রেখেছে, এই গণতন্ত্রই তো ভারতবর্ষকে ধরে রেখেছে দিনের পর দিন। পাকিস্তানকে তো ধরে রাখতে পারেনি, পাকিস্তানে গণতন্ত্র নেই, পাকিস্তান তো পারেনি, ভেঙে গেছে। কালকে দিন আবার ভেঙে যেতে পারে, যা অবস্থা দেখা যাচ্ছে আবার ভেঙে যেতে পারে। কিন্তু ভারতের কিন্তু তা হয়নি। এখানে সেই গণতন্ত্র, ইমরান খান জেলে রয়েছেন এবং খুবই ইমরান খান জেলে রয়েছেন এবং পাকিস্তান এখন ভাবছে যে ওরা আবার বিভিন্ন প্রভিন্স বাড়াবে, অন্যভাবে সামলাতে পারছে না কিছুতেই, ওরা প্রভিন্স বাড়াতে চাইছে। প্রভিন্স বাড়ালে ওরা ভেতরের কথা হচ্ছে তাহলে আবার পাকিস্তান ভেঙে যেতে পারে। এই তো অবস্থা দাঁড়িয়ে। দেশ ভাগ হওয়া, প্রভিন্স ভাগ হওয়া, এই প্রসঙ্গে যদি হ্যাঁ, আমরা আবার আমাদের দেশ ভাগের সঙ্গে বন্দে মাতরমকে জড়িয়ে যে বিতর্ক হুম, শুরু হয়েছিল, সেই প্রসঙ্গে হুম, যে আলোচনা এবার সংসদে হলো, সেইটাতে হুম, যদি আমরা ঢুকে যাই, যে হুম, সেখানে যে উল্লেখযোগ্য ভাষণ, একদিকে প্রধানমন্ত্রী আর একদিকে প্রতিপক্ষ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী, যে হুম, ভাষণটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যে ভাষণ, হুম। আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখো, প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের আমি দুটো ভাষণই আলাদাভাবে শুনেছি ভাই বোনের হিসেবে। আমি কিন্তু ভাই বোন হিসেবে দেখছি না। অনেকে এটা ভাই বোন পরিবারবাদ অনেক কিছু বলবেন বলবেন, আমরা দুই আমি নেতা আদৌ নেত্রী তাদেরকে, হিসেবে দেখছি।
আমি আমি আদৌ তা দেখি না। আমি দুজনকে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল বিইং হিসেবে দেখি, একদম পুরোপুরি আলাদা ব্যক্তিত্ব হিসেবে দেখি, এবং পরিষ্কার দুজনেই আলাদা ব্যক্তিত্ব, এটা আমি দেখেছি। রাহুলের বলার মধ্যে যে অ্যাগ্রেশন আছে, সেই প্রিয়াঙ্কার মধ্যে সেই অ্যাগ্রেশন নেই, কিন্তু প্রিয়াঙ্কার মধ্যে এমন শ্লেষ আছে, এমন খোঁচা আছে, এমন হাসির মধ্যে দিয়ে এমন ভাবে শ্লেষ ছুড়ে দেওয়া আছে, সেটাকে মেনে নেওয়া খুব কঠিন, খুব কঠিন, এবং সেটা গিয়ে একবারে বুকে গিয়ে ধাক্কা মারে। ঠিক বন্দে মাতরম, এই যে বন্দে বন্দে মাতরম নিয়ে সাংঘাতিক বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কটা সৃষ্টি করেছে কে? সৃষ্টি করলো আমাদের শাসক দল। কারণ তারা মনে করলো হঠাৎ যে বন্দে মাতরমটা বোধহয় তাদের পৈতৃক সম্পত্তি, যেহেতু বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। বঙ্কিমচন্দ্র লেখার পরে যেহেতু কিছু কিছু মুসলিম সম্প্রদায় সেটাকে আপত্তি করেছিল, সেইটা তুলেই অতএব ধরে নেওয়া হলো বন্দে মাতরম যদি আজকে জুড়ে দিই তাহলে খুব ভালো রকম একটা লোকে খাবে। এটা প্রথমেই প্রিয়াঙ্কা বলেছেন যে খুব উপযুক্ত সময়ে এটা প্রধানমন্ত্রীজি এই বন্দে মাতরম বিতর্কটা নিয়ে এসেছেন, কারণ এখন পশ্চিমবঙ্গে ভোট আছে। একদম খাঁটি কথা, পশ্চিমবঙ্গে ভোট আছে, এবং পশ্চিমবঙ্গে ভোটে বিভাজন দরকার, এবং হিন্দু মুসলমান ভাগ হওয়া দরকার। যত রকম ভাবে হিন্দু মুসলমানের যা হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি, সেটা হওয়া দরকার, তাহলে বিজেপির লাভ। এ তো পরিষ্কার কথা, এত দূর যাননি উনি, শুধু ওই ইশারাটুকু করেছেন, ইঙ্গিতটুকু দিয়েছেন, তাতেই ইঙ্গিত দিয়ে হেসেছেন, তাতেই যা কাজ হওয়ার তা হয়েছে। এবারে যেটা প্রিয়াঙ্কা করলেন, প্রিয়াঙ্কা এটা প্রমাণ করলেন যে প্রধানমন্ত্রী তথ্য গোপন করেছেন, ঐতিহাসিক তথ্যগুলো গোপন করে নিজের ইচ্ছে মতন যে তথ্যটাকে সামনে রাখা দরকার সেটা রেখেছেন, এবং বাকিটুকুকে চেপে গিয়েছেন। দ্বিতীয় কথা, এই যে চেপে যাওয়াটা যে তার পক্ষে কতটা, প্রধানমন্ত্রীর মতন এই পদের পক্ষে, পদের মহিমার পক্ষে, গরিমার পক্ষে কতখানি লজ্জাজনক, সেটা কিন্তু প্রিয়াঙ্কার কথায় বেরিয়ে এসেছে, বোঝা গিয়েছে। কারণ একটা জিনিস প্রিয়াঙ্কা বলেছেন যে বন্দে মাতরম, এটা বারবার আমি ইতিহাস টেনে বলতে চাইছি না, কারণ সেটা তো আমরা সবাই প্রিয়াঙ্কার কথাই জেনেছি। প্রিয়াঙ্কা ঐতিহাসিক তথ্য দিয়ে এটা দেখিয়ে দিয়েছেন, এটা কংগ্রেসই এটাকে জাতীয় গীত হিসেবে সারা ভারতে নিয়ে এসেছিল। ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম নয়, জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গীত হিসেবে জাতীয় গান বলা যেতে পারে, কংগ্রেসই জাতীয় নিয়ে। সঙ্গীত। হ্যাঁ, হ্যাঁ, এবারে জাতীয় গীত যে কিভাবে হয়েছিল পরপর বলেছেন, যে যেখানে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে জওয়াহরলাল নেহরু চাননি এটাকে জাতীয় গীত করতে, এই কথাটা আদৌ ঠিক নয়, একেবারে অসুয়া কথা, একেবারে একেবারে অনৃত ভাষণ, একেবারে ঠিক নয়। অসুয়াবশত বলা মানে নেহরুর প্রতি অসুয়াবশত প্রধানমন্ত্রীর বলা, তার অনৃত ভাষণ, মিথ্যা ভাষণ। কেননা নেহরু বরাবর বলেছেন এটা হতে পারে, এবং বিশেষ করে নেতাজির সঙ্গে আলোচনা করেছেন, চিঠি যে চিঠির কথা নেতাজির সঙ্গে তার চালাচালি হয়েছিল, সেই চিঠির উত্থাপন করেছেন প্রিয়াঙ্কা। তারপরে গুরুদেবের সঙ্গে মানে রবীন্দ্রনাথের সঙ্গে কি আলোচনা হয়েছে আমাদের নেহরু, সে কথাটাও বলেছেন প্রিয়াঙ্কা। সামগ্রিকভাবে যাকে বলা হয় পাতাগুলো উল্টে উল্টে দেখিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী কত কিরকম ভাবে একটা খেলো বক্তৃতা দিয়েছেন। এটা উচিত ছিল না প্রধানমন্ত্রী পদের পক্ষে। একজন মুখ্যমন্ত্রী পর্যন্ত যদি করেন আমরা যথেষ্ট তাকে বলি, আমরা হাসাহাসি করি, আর যদি প্রধানমন্ত্রী এই কথা বলেন এবং সেটা যদি ইচ্ছাকৃত হয়, তাহলে সেটা কিন্তু ভারতের পক্ষে, দেশের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। এটা প্রিয়াঙ্কা কিন্তু বারবার প্রমাণ করে দিলেন আর এইবারের আলোচনায়। এবং যেটা প্রিয়াঙ্কা বলেছেন বন্দে মাতরম সম্পর্কে, যে কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল বন্দে মাতরম, সেই অধিবেশনের নামটাই করতে চাইলেন না প্রধানমন্ত্রী। কারণ কি করে করবেন, গাওয়া তো হয়েছিল কংগ্রেস অধিবেশনে, এবং তিনি বলেছেন এটা কি হিন্দু মহাসভার অধিবেশনে গাওয়া হয়েছিল, আরএসএস এর অধিবেশনে গাওয়া হয়েছিল? তো নয়। আরএসএস এর অধিবেশনে কি করে গাওয়া হবে, হিন্দু মহাসভার অধিবেশনে কি করে গাওয়া হবে? তারা সমস্ত কিছু এই সময় কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক এতই খারাপ, যারাই কংগ্রেসের সঙ্গে যারাই জড়িত তাদেরকেই তারা দেখতে পারে না, এবং তাদেরকে দেখতে পারে না, শুধু কিছুতেই ভাবতে পারে না যে মানুষে মানুষের সম্প্রীতি থাকবে, এটা কেউ পারে না। সেই তখন তো আবার সেই সাভারকারে ফিরে যেতে হয়, তাই তো করেছেন। এই জন্য তখন বন্দে মাতরম বলে যারা জীবন দিচ্ছেন, আর তার উল্টো দিকে আরএসএস এর লোকেরা, মানে তখন তৎকালীন যে হিন্দুত্ববাদী
তারা তো তখন ব্রিটিশদের ব্রিটিশ সঙ্গে শাসনের প্রশংসা করছেন, ব্রিটিশদের তারা প্রশংসা মনে করছেন। হ্যাঁ, বারবার এই যে ভাইসরয় লিন লিথগোকে যে চিঠি লিখছেন বারবার সাভারকার, তাতে পরিষ্কার লেখা হচ্ছে আপনারা যেটা করবেন সেটাই ঠিক আছে, শুধু আমাদের দিকটা দেখুন, আমাদের দিকটা দেখুন, এমনকি মুসলিম লীগকেও দেখুন, কিন্তু আমাদের দিকটা দেখুন, কংগ্রেসকে দেখবেন না। এই তো কথা, ক্ষমতার জন্য যা যা করার এবং তারপরে হিন্দু রাষ্ট্র করার জন্য যা যা করার দরকার উনি সেটা চাইছেন, এইটাই তো চেয়েছেন। একটা জিনিস তোমাকে বলি, এটা তোমার অনুষ্ঠানের জন্য বিশেষ করে জাস্ট বলে দিচ্ছি যে এটা প্রিয়াঙ্কার কথাই ছিল না, আরেকটি চিঠির কথা আমি জানি, সেই চিঠিটা যেটা প্রিয়াঙ্কা আজকে বলেননি, সেই চিঠিটা হচ্ছে প্রধানমন্ত্রী নেহেরু লিখেছিলেন বিধানচন্দ্র রায়কে। বিধানচন্দ্র রায়কে লিখেছিলেন কখন? যখন জনগণ মন এবং বন্দে মাতরম নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কটা কি? যে কোনটাকে জাতীয় সঙ্গীত করা হবে, ন্যাশনাল অ্যানথেম করা হবে। এই যারা আজকে বিজেপি বলছে, এই বিজেপির লোকেরাই কালকের দিনে বলেছে, এই কয়েকদিন আগেই, যে জনগণ মন জাতীয় সঙ্গীত চলবে না, এই কথাটাও বলেছে তারা। নেহেরু লিখছেন, as regards জনগণ মন, the question of a national anthem will no doubt be decided by the constituent assembly. নিজে বলছেন না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটাকে গ্রহণ করবে কোনটা জাতীয় সঙ্গীত হবে, কিন্তু ন্যাশনাল অ্যান্থেম হবে কিনা, কেন হওয়া উচিত তিনি বলছেন, there is no question of some Muslims objecting to বন্দে মাতরম। কিছু কিছু মুসলিম বন্দে মাতরম বিরুদ্ধে কথা বলছেন, তারপরে খানিক পরে লিখছেন, it is মানে বন্দে মাতরম is and it will continue to be a national song which is intimately connected with our struggle for freedom and which will be revered accordingly. এটা বরাবর জাতীয় গীত হিসেবে থাকবে, কারণ এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত, সম্পৃক্ত। এই কথাটা লিখছেন, এই কথাটাই। কিন্তু কেন? জনগণ মনকে উনি বলেছিলেন, জনগণ মন সম্পর্কে ওনার বলা ছিল যে যে কোনো দেশের জাতীয় সঙ্গীত এমনই হওয়া উচিত যার মধ্যে থাকবে সঙ্গীত, যার মধ্যে থাকবে সুর, এমন সুর যা সমস্ত মানুষের মনে প্রাণে দোলা দিয়ে দেবে। এটা কি সাংঘাতিক ভাবে একজন প্রধানমন্ত্রী কতখানি শিল্প রসিক হলে এটা বুঝতে পারেন, এটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বুঝতে পারবেন? কোনোদিনই পারবেন। তিনি পারবেন কি করে? তাকে তো তাহলে নেহেরু স্টেচারে যেতে হয়, ওই জায়গায় যেতে হয়। নেহেরু লিখছেন যে ন্যাশনাল অ্যান্থেম ইজ চিফলি মিউজিক অ্যান্ড নট ওয়ার্ডস। শুধু শব্দ নয়, মূলত মিউজিক, কারণ সারা পৃথিবীর লোক সেটা শোনে। আর পৃথিবীর লোক শুনে, উনি বলছেন, যেখানে যেখানে জনগণ মন তখন বাজানো হয়েছে বিদেশে, উনি শুনেছেন, দেখেছেন, পাশে বিভিন্ন ডেলিগেটস আমেরিকা থেকে বিভিন্ন দেশ, তারা হুমড়ি খেয়ে তাকে জিজ্ঞাসা করেছে, এটা রেকর্ডিংটা আমাদের পাঠান, আমাদের এত ভালো লেগেছে। তখনই উনি বুঝেছিলেন যে এটা জাতীয় সঙ্গীত হতে পারে, কারণ এটা মানুষকে এমন ভাবে উদ্বুদ্ধ করে। এই যে সুর, এই সুরটা হচ্ছে ভীষণ বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এইটা বুঝেছিলেন। এটা কি বুঝতে পারবে আজকের এটা দিনে খুব একটা শাসকরা? অপূর্ব, আপনি আজকে একটা দিলেন, একটা তথ্য দিলেন এটা। এবং সত্যি আমরা সবসময় ভেবেছি যে আমাদের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনা যখন বাজে, যখন তার কথাটা না বাজে, ঠিক যখন অর্কেস্ট্রাটা ঠিক বাজে, তখন আমাদের ঠিক। মনের মধ্যে এই সুরের মূর্ছনা তো আমাদের সবার মধ্যে কাজ করে, হুম তো আমাদের হুম উদ্বেলিত করে। তো আজকে হুম আপনি একটা অপূর্ব তথ্য দিলেন, এবং এই তথ্যটা সত্যি আমার মনে হয় আমার নিজেরও জানা ছিল না, আমাদের দর্শকদেরও বোধহয় এটা সম্ভবত হুম এই তথ্যটা হুম। নতুন জানা হলো। খুব ভালো তথ্য, গৌতম দা। আর আরেকটি শেষ করার আগে, হ্যাঁ, খুব অল্প একটি সময়ের কথা মধ্যে বলি, আপনি শেষ করে নিন। একটা কথা বাক্য বলে শেষ করে দিচ্ছি, নাহলে বলতাম না। সেটা হচ্ছে, অনেককে আজকাল জিজ্ঞাসা করা হচ্ছে যে বন্দে মাতরম, এই যে বিজেপি এবং গেরুয়াদের যে বন্দে মাতরম গানটা একটু বলো তো, একটু বলুন তো ভাই, একটু রিসাইট করুন, একটু বলুন। কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। ঠিক এই কথাটা নেহেরু ওই চিঠি শেষে লিখে দিয়েছিলেন যে অ্যাজ ফর দ্য ওয়ার্ডস, শব্দের দিক থেকে বলি, বন্দে মাতরম কন্টেন্স ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা আছে which most people do not understand, যেটা অধিকাংশ মানুষ বুঝতে পারেন। ঠিক এই কথাটা লিখেছিলেন সেই দিন। অথচ সেটা সংস্কৃত কথা, সুজলাং সুফলাং
মলয়জ শীতলাং সংস্কৃত, এবং ঠিক উল্টো দিকে যে যে গানটা আমরা আমাদের হৃদয় উদ্বেলিত হ্যাঁ, করা মূর্ছনা কবিগুরুর লেখা, ঠিক ঠিক যেটা আমাদের ঠিক। ন্যাশনাল অ্যানথেম, জাতীয় হ্যাঁ, সঙ্গীত, সেটা হচ্ছে তার ভাষা হচ্ছে বাংলা। হ্যাঁ, কিন্তু সেটা হ্যাঁ, সারা ভারতের একেবারে। লোক বুঝতে পারেন, সেই বাংলা ভাষার সঙ্গীত তারা সবাই বুঝতে পারেন। তো যাই হোক, দুটি গানের আমরা গানের কোনটা ভালো কোনটা আমরা মন্দ আমরা সেটা আলোচনা করছি না। আমরা যে তথ্য বিকৃতি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে সংসদে এসছে সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন গৌতম দা। আমার মনে হয় যে এত সুন্দর ব্যাখ্যা আমরা খুব মন দিয়ে সবাই শুনলাম, এবং এই ধরনের ব্যাখ্যা আপনারা কিন্তু এই চ্যানেলে আবারও শুনতে পাবেন যদি নিয়মিত আপনারা এই চ্যানেলটিকে ফলো করেন, এবং সেই সঙ্গে আমাদের দুটি চ্যানেল, আমার এবং আমার চ্যানেল এবং গৌতম বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল, আপনারা যদি ফলো করেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা অপূর্ব আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আপনারা যারা সঙ্গে থাকলেন আপনাদের সবাইকেও নমস্কার।